টাকা বিতরণের অভিযোগটা বিএনপির ক্ষেত্রে যে নাই আমি সেটা বলছি না, কিন্তু 95%ই টাকা বিতরণের অভিযোগটা হচ্ছে জামাতের বিরুদ্ধে। বিশেষ করে যখন নির্বাচনের আগের দিন মানে আমি দেখলাম যে পাড়ায় পাড়ায় বস্তিতে বস্তিতে টাকা নিয়ে বস্তা বস্তা নিয়ে টাকা করে, এবং মানে প্রকাশ্যে প্রকাশ্যে 1,000 টাকার নোট, সব 1,000 টাকার নোট, 1,000 টাকার নোট দিচ্ছে, ভোট দিতে বলছে দাঁড়িয়ে পাল্লায়, 1,000 টাকার নোট দিচ্ছে দাঁড়িয়ে পাল্লা। এবং কত কোটি টাকা যে খরচ করছে জামাত ইসলামী, এবং জামাত ইসলামী চিন্তা করছে এইবারই তাদের জন্য সুবর্ণ সুযোগ। সেই কারণে এই ভোটার মাইগ্রেশন নিয়ে কিছু অভিযোগ ছিল কিছু আসনে, প্লাস টাকা বিতরণের অভিযোগ। আপনি তো কয়েক জায়গায়, ইভেন ওই যে ব্যারিস্টার শাহরিয়ার, যে উনিও তো এক জায়গায় দেখা গেছে যে 1,000 টাকার নোট দিচ্ছে। ওইটা 1,000 টাকার কি আসে যায় না, কিন্তু বস্তিতে বিশেষ করে টাকা যে বিতরণ হয়েছে একেবারে প্রকাশ্য হয়েছে, প্রকাশ্য হয়েছে, জায়গায় জায়গায় প্রতিনিধিদের মুখে পড়তে হয়েছে। এবং বিএনপি এই জিনিসটা আগে খেয়াল করেনি, এবং বিএনপির কয়েকটা ভুল ছিল এখানে, তারপরও সফল হয়েছে আমি বলবো। একটা হচ্ছে ওভার কনফিডেন্ট, যে আমরা পাশ করবই, পাশ করবই। এই কারণে অনেক ভোটার ভোট কেন্দ্র দিতে। আমি আরেকটা অভিজ্ঞতার কথা বলি, ওই যে সিলেট 6-এর কথা বললাম, আমার এক আত্মীয়, তো উনি আমাকে যাওয়ার পরে আমাকে বলল যে আপনার বিএনপির ক্যান্ডিডেট তো সামান্যের জন্য 6-7 হাজার ভোটের জন্য দৌড়া খেয়ে গেছিল। ওর সেন্টারে কি করছে, ওই ইউনিয়ন চেয়ারম্যান তাকে ফোন দিছে দুপুর 2:30টার সময়, খেয়াল করুন আপনি, 4টার সময় ভোট শেষ, যে ভাই আমার সেন্টারে মনে হয় দাঁড়িপাল্লা পাশ করবে, যে আপনি তাড়াতাড়ি একটা ব্যবস্থা কিছু করেন, আমি জানি আপনার ভোটাররা আসে নাই। ও করছে কি, ওই 2:30টার সময় ফোন দেওয়া শুরু করছে, একেবারে সে বলছে একেবারে গুনে গুনে ভাই আমি 240টা ভোট দেওয়াইছি 2:30টার সময়। জাল ভোট? এবং না 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 না, মানুষ ফোন করছে, তার গ্রামের যা আছে সবাইকে লাইনে দাঁড়াইছে, বলছে তাড়াতাড়ি যাও লাইনে দাঁড়াও গিয়া। মানে অনেক অনেক মানুষ ছিল, মানে ওরা 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 ভোট কেন্দ্রে যায় ভোট দিত না, ওদেরকে তারা না, ওদের একটা ওভার কনফিডেন্ট ছিল যে বিএনপি পাস করবে। ও দাঁড়িপাল্লা যতই বলুক, দাঁড়িপাল্লার এত ভোট হয়ে যায় নাই যে দানের শীষকে ওভারকাম করে ফেলবে। আর তাছাড়া বিএনপি গোলাপগঞ্জ তো আমি আগেই বলছি আপনাকে, 95% মানুষই মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ মানুষ বা স্বাধীনতার পক্ষের মানুষ। এবং পরে ওই সেন্টারে দেখা গেল যে দানের শীষ পাস করছে মাত্র 144টা ভোটে। আর মানে ও পেয়েছিল সম্ভবত 692টা দানের শীষ, আর দাঁড়িপাল্লা পেয়েছিল 449 না কতটা আছে, যাই হোক 144টা ডিফারেন্স ছিল। এবং ওই ও যদি ওই ভোটগুলো না দেওয়া হইতো তাহলে ওই সেন্টারে দানের শীষ ফেল ছিল। এই যে মানুষের ওভার কনফিডেন্ট, এটা বিএনপির সব জায়গায়, কিন্তু আমি খেয়াল করে দেখলাম বিএনপি ওই রকম এত মাসিভ ওয়েতে জামাত যেভাবে ওই, আচ্ছা সিলেট 1-এ আরেকটা কথা বলি, সিলেট 1-এই আমি বেশি প্রচার চালিয়েছি, সিলেট সদরে কোম্পানি ওই যে খন্দকার মুক্তাদির সাহেবের বারবার যে জিনিসটা আমার কাছে, আমি যেহেতু মিডিয়ায় কথা বলি অনেকে চিনে সেই সুবাদে, আমাকে বলছিল যে ভাই আপনার দলের মানে কর্মীরা কি করছে না, বাড়ি বাড়ি যাচ্ছে না, জামাত এক একটা ভোটারের কাছে 2বার 3বার চলে গেছে। কারণ জামাত তার অর্থ বলুন, পরিশ্রম বলুন, শ্রম বলুন, মেধা বলুন, যা কর্মী আছে বলুন, সে যে কয়েকটা আসনকে তারা টার্গেট করেছে, ওই যে আগে একটা মিডিয়া বের হয়েছিল না নির্বাচন আগে, যে 169 আসনকে তারা টার্গেট করেছে, ওই আসনে তারা ভোটার মাইগ্রেশন করে অন্য জায়গার থেকেও ভোটার নিয়ে আসছে, এনে মানে টাকা পয়সা যা করার সর্বোচ্চ তারা করেছে পাস করার জন্য, কিন্তু হয়তো সেটা হয়নি। এই কারণে বিএনপির আসন, আমার অপিনিয়ন হচ্ছে, আমার নির্বাচনের আগে আমার নিজের যে প্রেডিকশন ছিল, আমার প্রেডিকশন ছিল বিএনপি হবে 235 থেকে 260টা, জামাত হবে 30 থেকে 35টা, আর বাকি বিএনপির বিদ্রোহী সব মিলে আর 20টা হবে। নির্বাচনের আগের দিন আপনি দেখেছেন যে বিশেষ করে জামায়াতে ইসলামের প্রার্থীদের কয়েক জায়গায় টাকা সহ তাদের গ্রেপ্তার হওয়া, এবং সন্ধ্যার পর থেকে বিশেষ করে একটি গুজব ছড়িয়ে পড়ে, এবং কয়েক জায়গায় হয়েছে, সিলেটের এক জায়গায় হয়েছে, আপনার কিশোরগঞ্জে হয়েছে, রাজশাহীতে হয়েছে, খুলনায় হয়েছে, বরিশালে হয়েছে, কয়েক জায়গায় বিভিন্ন প্রার্থীর বাড়ির থেকে কিছু বাঁশের লাঠি উদ্ধার করা হয়। এবং কয়েক জায়গায় আপনি দেখেছেন যে ওই টেম্পুতে করে নিয়ে যাচ্ছিল, অনেক জায়গায় বলছে তারা এটা বেড়া দেওয়ার জন্য, তখন পুলিশ আটকে জিজ্ঞেস করেছে যে এই যে সাইজের যে বাঁশের লাঠিগুলা, এটা তো বেড়া দেওয়ার জন্য হতে পারে না, যার ফলে মানুষের মধ্যে কিন্তু এক ধরনের উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে যে নির্বাচনের দিন হয়তো বা গ্যাঞ্জাম হতে পারে। আমি আমার একটা স্পেসিফিক অভিজ্ঞতার কথা বলি। আমি দুপুর প্রায়
3টার দিকে আমাকে কোনো একজন, আমি নামটা অবশ্যই প্রকাশ করতে পারবো না সোর্সটা, একজন রেসপন্সিবল মানুষ একটা লেখা পাঠালেন এবং একটা লিঙ্ক পাঠালেন এবং দিয়ে বললেন যে আপনি অতি দ্রুত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা বিএনপির প্রার্থীর কাছে পৌঁছানোর চেষ্টা করুন এবং প্রয়োজন সেটা ওইখান থেকে চেয়ারপারসনের কাছেও পৌঁছান, হুম। অর্থাৎ তারেক রহমান সাহেবের কাছে। মানে মানে ওই লিঙ্কে কি লেখা ছিল? ওই লিঙ্কে আমি বলছি আপনাকে যে কয়েকটা ছদ্মনাম আছে, যেমন ওইটা হলে এইটা হবে এবং এইটা হবে এবং এইভাবে কি ভাবে কেন্দ্রে যেতে হবে, ভোট আগে কাস্ট করতে হবে, খাবার দাবার আগে নিয়ে নিতে হবে, বাইরে থেকে কোনো খাবার সাপ্লাই দেওয়া যাবে না, আগামীকাল রাত নির্বাচন হওয়া পর্যন্ত আপনাদের খাবার সাপ্লাই সাথে নিয়ে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি লেখা। আমার মানে একটু একটা নির্দেশনা, কোনো নির্দেশনা, কোনো ইলিগেল কিছু করার জন্য হবার না, একটা নির্দেশনা আর কি। না না, ব্যালট পেপার সাপ্লাই দেওয়া হয়েছে, প্রত্যেক সেন্টারে কি পরিমাণ ব্যালট কাস্ট করতে হবে ওইভাবে ওই নির্দেশনাও আছে, উল্লেখ করা আছে যে ওইখানে যদি 1500 ভোটার থাকে তাহলে কোনোভাবেই 750 এর উপরে কাস্ট করা যাবে না রাত্রেবেলা সিল দিয়ে, এইরকম একবার স্পেসিফিক উল্লেখ করে দেওয়া, এবং কোন কোন সেন্টারে কিরকম এইরকম কিছু নির্দেশনা। তখন আমার মানে সন্দেহ এইসব নির্দেশনা কি বিএনপির কর্মীদের প্রতি নাকি জামাতের না, কর্মীদের? এটা জামাতের, এটা জামাতের, সুস্পষ্ট জামাতের। লেখার ওকে। ধরন থেকেই বোঝা যাচ্ছে যে জামাতের। তখন আমি সাথে সাথে ইনফর্ম করি ব্যাপারটা এবং ওই মোতাবেকই কয়েকটা সেন্টারে দেখা গেল যে অনেকটা পাহারায় দেখা এবং দেখা গেল যে সত্যি সত্যি সন্ধ্যার পর পর কয়েকটা সেন্টারে গিয়ে লোক ঢুকতেছে এবং পরে সারা দেশেই বিষয়টা জানাজানি হয়ে যায়। এবং আপনি দেখেছেন যে আগের রাত্রে বেশ কয়েকটি আসনে আমি মনে করি অ্যাটলিস্ট 500টা সেন্টার এরকম হবে হয়তোবা, টার্গেটেড কিছু আসনে হয়েছে এই ঘটনাগুলা। বাট আগের দিনই এই মানে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কারণে আমি মনে করি সেটা হয়নি। তবে সেটা ওভারঅল সারা দেশের প্রায় 39,000 না 41,000 সেন্টারের তুলনায় এই সংখ্যাটা হয়তো কম হবে। তবে যেখানে টার্গেটেড আসন ছিল এরকম কিছু জায়গায় হয়েছে বলে আমি মনে করি। এখন নির্বাচনের দিন অনেকে অভিযোগ তুলছেন, যেমন জামাতের ডাক্তার শফিকুর রহমান সাহেবের আসনটা এবং মামুনুল হকের আসন এবং বিএনপির যে আমিনুল হকের যে আসন, ফুটবলার আমিনুল যে মন্ত্রী হয়েছে পরে, আবার এই ঢাকা 12, আসনগুলো, ঢাকা 8 বলতে পারেন মির্জা আব্বাসের হ্যাঁ আসন। হ্যাঁ, ঢাকা 8 আসনে বলতে পারেন, এই যে বিষয়গুলা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের দুম্রজাল সৃষ্টি হয়েছে। বাট এটা ওভারঅল আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমার অপিনিয়ন হচ্ছে আমি 91-এ যখন নির্বাচন হয় জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের নির্বাচনে, ওই সময় আমি পুরো দমে মাঠের কর্মী ছিলাম, মাঠে কাজ করেছি এবং সিলেট 1 আসনে আমি যার জন্য কাজ করেছি এইবার, বিশেষ করে তার বাবা ছিলেন ওই সময়কার এমপি খন্দকার আব্দুল মালেক সাহেব, ওনার জন্য আমরা প্রচারণা চালাচ্ছিলাম। আর আজকে 35 বছর পর তার সন্তান খন্দকার আব্দুল মুক্তাদিরের জন্য আমরা প্রচারণা চালালাম। যাই হোক, এখন এই যে মানে বিচ্ছিন্নভাবে অভিযোগগুলা ছিল, আমি তবে ওভারঅল আপনি যেটা বলতে পারেন মোটের উপর বা মোটা দাগে, এই বিশেষ করে আগের দিন জামাতে ইসলামের বেশ কয়েকজন নেতার টাকা সহ ধরা পড়া এবং এই যে বিভিন্ন সেন্টারে কিছু অস্ত্র উদ্ধার করার কারণে মানুষ একটু শঙ্কিত হয়ে গিয়েছিল। কিন্তু তবে টাকা সহ তো বিএনপি নেতারা ধরা পড়েছে। না, বিএনপির সেটা কম্পারেটিভলি কম এবং অভিযোগটা যেটা কারচুপির যে আয়োজন, এটা কিন্তু সত্য কথা বলতে নির্বাচনের আগের দিন অনেকটা একপেশি হয়ে গেছিল, ক্লিয়ার হয়ে গেছিল যে জামাত ইসলামী ট্রাই করতেছে এই ধরনের কিছু একটা করার। তবে যেহেতু নির্বাচনে বড় প্রতিদ্বন্দ্বী আছে সেহেতু ওইটা মাসিভ স্কেলে করা সম্ভব হয়নি। আর সেই কারণে আমি বলবো এই নির্বাচনটা 91 সালের মতো ওইরকম নিরপেক্ষ হয়নি। তবে হ্যাঁ, নির্বাচন ওইগুলা ছোটখাটো, এবং আপনি দেখেছেন যে টিআইবি যে রিপোর্টটা দিয়েছে বা আপনার ওই যে আরেকটা সংস্থা আছে, কি নাম ওইটার, এই দুইটা যে রিপোর্টটা দিয়েছে তাতেও তারা উল্লেখ করেছে প্রায় 70টি আসনে, অর্থাৎ আমি আবারও বলছি ওই টার্গেটেড আসনগুলোতেই হয়েছে বা কিছুটা নির্বাচনী ইঞ্জিনিয়ারিং হতে পারে, কিন্তু সেটা কোনোভাবেই মোটা দাগে বিএনপির 213টা এবং বিদ্রোহী আরো 7জন, অর্থাৎ 220টি আসনের ফলাফলকে কোনোভাবেই প্রভাবিত করবে না। টিআইবি রিপোর্টে তো তারা বলেনি যেটা জামাত করেছে, তারা বলেছে যে 70টি আসনে 21% হ্যাঁ, না, টিআইবি জায়গায় কখনো জামাত বলবে না তো, পেয়েছে। ওইভাবে তারা কখনোই বলে না তাহলে টিআইবি। আপনি কিভাবে বুঝলেন যেটা জামাত করেছে? না, ওই যে পত্র পত্রিকাগুলা বা যে ব্যক্তিগুলা অ্যারেস্টেড হয়েছে, আমি বলছি অ্যারেস্টেড ব্যক্তিগুলা 95% দেখা গেছে যে জামাতের লোক টাকা নিয়ে, বিএনপিরও 2-1 জায়গায় ধরা পড়েছে। আমি একেবারেই ডিনাই করছি না যে বিএনপির ধরা পড়েনি, ধরা পড়েছে 2-1 জন, কিন্তু টাকা পয়সা নিয়ে বা নির্বাচন যে ম্যানিপুলেট হতে পারে বা নির্বাচনে এক ধরনের গ্যাঞ্জাম হতে পারে, এটা নিয়ে অভিযোগটা মূলত ছিল জামাতের প্রতি। সে যাই হোক,
তারপরেও আমি বলবো জামাত তার এই নির্বাচনের মাধ্যমে ঐতিহাসিক বিজয় পেয়েছে। জামাত, আমরা কোনোভাবেই কোনো ক্যালকুলেশনে আমাকে যদি প্রশ্ন করেন, আমি জামাতের সিট 68টা এবং তার জোট সহ কত 74টা বোধ হয় না 78টা, এই এতটি আসন জামাত পাবে এটা কোনোভাবেই কল্পনা করা যায় না। কিন্তু তারপরেও জামাত বেশ কিছু আসনে আপনি দেখেছেন তুমুল ফাইট দিয়েছে। আমি আপনাকে আরেকটা অভিজ্ঞতার কথা বলি, তখন আপনি বুঝতে পারবেন যে নির্বাচনটা আসলে কিভাবে হয়েছে। আপনার মনে আছে, আপনার চ্যানেলে আমি বলেছি যে সিলেট 6 আসন, যেখান থেকে আমার ছাত্র রাজনীতি শুরু হয়, আমি যেহেতু আমি সিলেট অঞ্চলে প্রচারণা চালিয়েছি, আমি জানি, ওই অভিজ্ঞতাগুলোর কথা বলি। সিলেট 6 আসনে জামায়াতের এর টার্গেটেড আসন ছিল, এটা তারা পাশ করবেই, এবং তারা সিলেট 1 আসনকেও নিয়েছিল টার্গেটে, পাশ করবেই। আমি আমার নির্বাচন, আমার বিভিন্ন জায়গায় আমি বলেছি, বিভিন্ন টকশোতে আমি বলেছি, কয়েকটা চ্যানেলে আমি এই কথাটা বলেছি যে সিলেট 6-এ যদি জামাতে ইসলামের প্রার্থী পাশ করে যায়, তাহলে সারা বাংলাদেশের জামাতে ইসলামী 200-250 আসন পেয়ে যাবে। এই কারণে বলছিলাম যে, কারণ সিলেট 6, বিয়ানীবাজার, গোলাপগঞ্জের 95% মানুষই মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ, স্বাধীনতার পক্ষে শক্তি, এবং এখানে বারবার নুরুল ইসলাম নাহিদ সাহেব, আগের শিক্ষামন্ত্রী, উনি বারবার এমপি হয়েছেন, বা এখানে, এবং বাংলাদেশে একমাত্র থানা বিয়ানীবাজার যেখানে শেখ হাসিনা ওয়াজেদ পালিয়ে যাবার পর গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশে একমাত্র থানা যেখানে ছাত্রলীগ যুবলীগ মিছিল করতে পেরেছিল, সেটা হচ্ছে এই বিয়ানীবাজার থানা। কিন্তু সেখানেও জামাতে ইসলামী বেশ ভালো ভোট পেয়েছে, এবং ওইখানে তাই বিএনপি প্রার্থী পাশ করেছেন মাত্র 9,000 ভোটের ডিফারেন্স। বলেন কি? মাত্র 9,000 ভোটের ডিফারেন্স। এখন প্রশ্ন হচ্ছে কেন এগুলো হয়েছে, আমি বলি আপনাকে। হ্যাঁ, সেখানে আপনি বলতে পারেন বিএনপির যে 92 জন বিদ্রোহী প্রার্থী ছিল, 92 জন বিদ্রোহী প্রার্থী ছিল বিএনপির 79টি আসনে। আপনি খেয়াল করুন, অর্থাৎ বিএনপির আরো 11, 12, 13টি আসনে বিএনপির একাধিক বিদ্রোহী ছিল। খেয়াল করুন আপনি, 13টি আসনে বিএনপির একাধিক বিদ্রোহী ছিল, এবং সর্বমোট 79টি আসনে 92 জন বিদ্রোহী প্রার্থী ছিল বিএনপির। এই 79টি আসনের মধ্যে হিসাব করে দেখা গেছে যে আরো 63টি আসনে ওই বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকার কারণে নির্বাচনী ফলাফল প্লাস মাইনাস হয়েছে। সেখান থেকে নিশ্চিতভাবে এই বিএনপি আরো 40 থেকে 50টা বের হয়ে আসতে পারতো যদি ওই বিএনপি বিদ্রোহী না থাকতো। তার মানে হিসাব যেটা, ওই হিসাব করা হয়েছিল যে জামাতের আসন 30টার ভিতরেই থাকবে, ওই 30টা বা কিন্তু 35টাতেই এই কথা থাকতো। তো জামাতের জন্য খাটে। যদি যদি ইসলামী আন্দোলন জামাতের সঙ্গে থাকতো তাহলে তো জামাত অনেক বেশি আসন পাইতো। এখন ইসলামী আন্দোলন তো জামাতের ভোট কাটছে, যেহেতু তারা জোটে ছিল না। এই ক্লেম তো হ্যাঁ, না জামাত না না, ইসলাম। তা তো আছেই, তা তো আছেই, কিন্তু জামাতের ক্ষেত্রে যেটা হয়েছে, যেমন আমার আসনে যিনি পাশ করেছেন উনি খেলাফত মজলিসের, উনার নানা শ্বশুর মাওলানা ওবায়দুল হক সাহেব 1991 সালে ওই আসনে মিনার মার্কা নিয়ে পাশ করেছিলেন। ওইখানে হারিস চৌধুরী সাহেব ছিলেন, ফরিদ চৌধুরী সাহেব ছিলেন, হাফিজ মজুমদার সাহেব ছিলেন আওয়ামী লীগের, কিন্তু পাশ করেছিলেন ওবায়দুল হক সাহেব। এটার একটা কারণ হচ্ছে উনি যে সম্প্রদায়ের লোক, উনার ওই সম্প্রদায়ের লোক আছে, বুট আছে প্রায় 50,000। বলেন কি? এইটা একটা বড় ফ্যাক্টর। এবং এই সম্প্রদায়ের লোক ঐতিহ্যগতভাবেই তারা নৌকায় ভোট দেয়, এবং যেহেতু এখন নৌকার কোনো প্রার্থী নেই, নিশ্চিতভাবেই তিনি এই পুরো ভোট ব্যাংকটাই তিনি একা পেয়ে গেছেন। এবং তিনি, আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কথা বলছি, উনার বাড়িটা আমার পাশের গ্রামেই। আমাকে অনেকে বলছে যে এই আসনে তিনি পাশ করেছেন মাত্র 6,500 ভোটের ডিফারেন্স বোধ হয়। হ্যাঁ, 6,500 ভোট বেশি পেয়ে উনি পাশ করেছেন। সেকেন্ড হয়েছে বিএনপি জমিয়তের প্রার্থী, উনি পেয়েছেন 69,000 ভোট, আর উনি পেয়েছেন 76,000 ভোট। খেয়াল করুন, ওইখানেও বিএনপির একজন বিদ্রোহী আছে, উনি পেয়েছে 57,000 ভোট। আচ্ছা আচ্ছা। খেয়াল করুন, তার মানে উনি পাশ করতেছে। এবং এই যে 76,000 ভোট পেয়ে যিনি পাশ করেছেন জামাতের প্রার্থী, তিনি আমার পাশের গ্রামেই বাড়ি। এখন অনেকেই বলছেন যে যদি আপনিও বিএনপির ওইখানে বিদ্রোহী হিসাবে দাঁড়িয়ে যেতেন, তাহলে নিশ্চিতভাবেই বিএনপি জোটের প্রার্থী পাশ করে যেত তখন, কারণ ওনার যে ভোট ব্যাংক যে এলাকায়, ওই এলাকায় আমারও ভোটগুলাই বেশি হবে। আপনি খেয়াল করেছেন কথাটা? তার মানে আমি দাঁড়ালে উনার ভোটগুলো ভাগ হতো, আর মাঝখান দিয়ে ওই বিএনপি জোটের প্রার্থী পাশ করতো। তারপরেও বিএনপি যিনি বিদ্রোহী ছিলেন মামুন সাহেব, উনি যদি না থাকতেন, তাহলে বিএনপির প্রার্থী জনাব ওবায়দুল্লাহ ফারুক সাহেব নিশ্চিতভাবে ওখানে পাশ করতেন। তার মানে এই একটা আসন কমলো। ঠিক ওইভাবে আরো অনেকগুলো আসনে বিএনপির ভোট কমেছে।
এখন প্রশ্ন হচ্ছে, আমি যেটা নিয়ে এই ব্যাখ্যাগুলো দিচ্ছি, আমি আসন ওয়াইজ দিচ্ছি, এক একটা আসনে এক একভাবে ম্যাথমেটিক্সটা কাজ করেছে। এখন আমি যে কারণে এটা ব্যাখ্যা করছি, কেন জামাত ৭৬টি আসন পেয়ে গেল, এই দিলাম আপনাকে একটা হিসাব, মানে জামাত জোট পেল। এবং আপনি একটা জিনিস মনে রাখবেন, পলিটিক্সের ভাষায় একটা কথা আছে, ২ এবং ২ যোগ করলে কিন্তু সব সময় ৪ হয় না, ২ এবং ২ যোগ করলে ৫ হয়, ৬ হয়ে যায়। আপনি বলতে পারেন যে এটা আবার কোন ম্যাথমেটিক্স আবিষ্কার করলেন? ইয়েস, সেটা কেন আমি বলি আপনাকে। যেমন যখন একজন বিদ্রোহী প্রার্থী দাঁড়াবেন, তখন ওইটার সাথে সাথেই বিএনপি বিদ্রোহী দাঁড়ানোর সাথে সাথেই ভোটারের মধ্যে এক ধরনের কনসেপ্ট তৈরি হয়ে যাবে যে বিএনপির ভোটগুলা বাগ হয়ে যাচ্ছে। খেয়াল করুন, তখন যে ফ্লোটিং ভোটার গুলা ছিল, অর্থাৎ আপনার ক্যালকুলেশনের যে ২ আর ২ ৪,০০০ ভোট হওয়ার কথা ছিল, ওইটা তখন ৫-৬,০০০ হয়ে যাবে। ওই ফ্লোটিং ভোট গুলা তখন কি হবে, এর বিপরীতে যে প্রার্থী আছে তার দিকে কিন্তু ঝুঁকে যাবে, যেটা হয়েছে আমার আসনে, আমার নিজের আসনে হয়েছে। খেয়াল করেন আপনি কথাটা। এই আমি অভিজ্ঞতার কথাগুলা বললাম। যাই হোক, তারপরেও যে নির্বাচন হয়েছে, বিশেষ করে দেশ যে একটা স্থিতিশীল পর্যায়ে এসছে, এবং অ্যাটলিস্ট মানুষের মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে নির্বাচনের দিনই মানুষ বলা শুরু করছে যে আর যাই হোক, মবটা বন্ধ হয়ে যাবে। মব নিয়ে কিন্তু মানুষ প্রচন্ড রকম ক্ষেপা ছিল, মানে কারণ কোনো আইন ছিল না, তো অবস্থাটা এরকম ছিল, যার যাকে খুশি তাকে ধরে পিটানো শুরু করে দিচ্ছে, মারামারি শুরু করে দিচ্ছে। সেসব বিষয়ে আসবো, কিন্তু জামাত ইসলাম বলতেছে যে ৩২টি আসনে অন্যায় হয়েছে এবং কারচুপি হয়েছে, এবং এই কারচুপি করে জামাত ইসলামকে পরাজিত করা হয়েছে, না হলে কিন্তু জামাত ইসলাম ক্ষমতায় চলে যেত। আজকেও তিনি ডচে বেলে না তো ওই ঠিকানা খালেদ মহিউদ্দিনকে বলেছেন যে ৩২টা আসনে কারচুপি হয়েছে। ওয়েল, এটা শুনেন, এটা তো প্রত্যেক দলই তার নিজের মতো করে ব্যাখ্যা করবে, বাট ব্যবধানটা এতটাই, যেখানে ২১৩টা আসন বিএনপি জিতেছে, সেখানে আমি মনে করি না এখানে যদি ৫টা-১০টা আসনেও কোনো কিছু হতো, বা মানে প্লাস মাইনাস হতো, নির্বাচনী ওভারঅল ফলাফলের খুব একটা পরিবর্তন হতো বলে আমি মনে করি না। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস বলি আপনাকে। ইভেন খুদ সিলেট ১ আসনে যখন গিয়ে নির্বাচনী সেন্টারে দাঁড়ানো গেল, দেখা গেল যে বেশিরভাগ ভোটারই হচ্ছে আপনার বস্তিবাসী ভোটার গুলা, একটু শৌখিন টাইপের যে ভোটার, বা সচরাচর আমরা যেভাবে দেখি ভোটার লাইনে মানুষ দাঁড়ানো, ওই মানুষগুলা ভোট কেন্দ্রে আসেনি। এটা একটা বড় কারণ। তার কারণটা হচ্ছে বিএনপি ওভার কনফিডেন্ট ছিল যে আমরা তো পাস করতেছি। খেয়াল করবেন আপনি। এখন যেহেতু আওয়ামী লীগ নেই, আমি বলছি সেই হিসাবে বিএনপির আরো বেশি আসন পাওয়া উচিত ছিল, আমি মনে করি। কিন্তু আওয়ামী লীগের লোকেরা কি আসলে ভোট দিতে গিয়েছিল? না, আওয়ামী লীগ খুব একটা যায়নি। না, আওয়ামী লীগের যেখানে গেছে ওরা বরং জামাতকে ভোট দিছে অনেক জায়গায়। কিন্তু পরিসংখ্যান তো বলতেছে ভিন্ন কথা। পরিসংখ্যান বলতেছে যে আওয়ামী লীগের কিছু লোক ভোট কেন্দ্রে যাই নাই, আর যারা গেছে সবাই বিএনপিকে ভোট দিছে। ওয়েল, এটা আসন ভেদে ভিন্ন আছে। যেমন আমি বলি, আমি আজকে দেখছিলাম ফরিদপুরের একটা আসনে যে বিএনপির একটা গ্রুপ জামাতের প্রার্থীকে ভোট দিয়ে দিয়েছে, তারা বলতেছে, পত্রিকার ভাষ্য আমি বলছি। আবার আওয়ামী লীগের লোকজনও ওই জামাতের প্রার্থীকে ভোট দিয়েছে। এটা ওই যে এলাকা ভিত্তিক অনেকগুলা হিসাব নিকাশ থাকে। যেমন সিলেটে দেখেন, সিলেট বিভাগে ১৯টি আসনের মধ্যে ১৮টিতেই বিএনপি পাশ করেছে, কিন্তু একটাতে যেটা পাশ করেছে তা খেলাফত মজলিসের পাশ করে গেছে। না, এখন আপনি এই যে জমিয়ত বললেন না, আপনার আসনে জমিয়ত, আর যে ব্রাহ্মণবাড়িয়াতে রুমিন ফারানার আসনে, ওটাও কি জমিয়ত? হ্যাঁ। বিএনপি কি আসলে ভুল করেছে? আমি না জনাব অধ্যাপক নুরুজ্জামান, আমি না, মানে আমার কোন সেন্সে আমি বুঝি না যে ব্যারিস্টার রুমিন ফারানার সঙ্গে জুনায়েদ হাবিব কিভাবে যোগ্য হয় যে নির্বাচন করার, রুমিন ফারানার মতো নেত্রীকে কিভাবে বাদ দিয়ে জুনায়েদ হাবিবকে দেওয়া হয়। না, সেটা হয় কি দলীয় জোট রক্ষার খাতিরে। এখন এটাও যদি বলেন যে আমি আমার কথাই বলি, আমি আমার কিন্তু এখানে তো আপনি বুঝতে পারতেছেন যে এই জুনায়েদ হাবিব হইতে পারবে না। এটা তো আমরা আগে থেকেই জানতাম, নির্বাচনের ১৫-২০ দিন আগে থেকেই জানতাম। না, এরকম তো আরো অনেক যোগ্য প্রার্থীকে দেওয়া হয় নাই জোটের কারণে। আপনার যেমন আমার আসনে, আমি আবারও বলছি, কেন কেন আমরা কি কোনো অংশে, যতজন প্রার্থী আছেন, কোনো অংশে কি পিছিয়ে ছিলাম? কিন্তু দলের
জোটের বৃহত্তর স্বার্থে সেটা করা হয়েছে। আপনি কি মনে করেন জমিয়তকে না দিয়ে বিএনপির কাউকে দিলে এই আসন কি বিএনপি পরাজিত হতো আপনার এই সিলেট পাশে? সিলেট পাশে বিএনপির না, বিএনপি প্রার্থী জমিয়তকে না দিলে এবার দিলে পাশ করতো, করতো। পাশ করতো না। তবে হ্যাঁ, নো 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 নো, এখানে আমি কেয়ারলেস কথাটা বলতে হচ্ছে। হ্যাঁ, যদি আমার আসনে জমিয়ত বা ইসলামী দল, আমার আসনে কিন্তু ঐতিহ্যগতভাবে কওমি মাদ্রাসা কেন্দ্রিক ভোটগুলা সবচেয়ে বেশি। আপনি খেয়াল করুন, 1991 সালেও কওমি মাদ্রাসা ভিত্তিক ভোটের কারণেই মৌলানা ওবায়দুল হক সাহেব পাশ করেছেন। হারিছ চৌধুরীর মতো মানুষ পাশ করতে পারেনি। ঠিক আছে? ঠিক একইভাবে এইবার যদি আমার আসনে মনে করেন বিএনপির সম্পূর্ণরূপে বিএনপি এককভাবে নির্বাচন করত, আবার জমিয়ত বা ইসলামী দলগুলো আলাদা, সব ইসলামী দল যদি এক হয়ে যেত, সব ইসলামী দল, আপনি খেয়াল করুন, তখন কিন্তু ইটস ভেরি হার্ড টু সে যে বিএনপি প্রার্থী পাশ করেই ফেলবে। হাড্ডাহাড্ডি লড়াই হতো, কারণ যেহেতু এখন বিএনপির জোয়ার। কিন্তু তারপরেও আমাকে যদি বলেন, আমি অনেস্টলি যদি আমি বলি, আমি বলবো যে ইসলামী দলের প্রার্থী যিনি, তার সম্ভাবনাটা বেশি থাকবে। তার মানে এগুলো সিট বাই সিট কিন্তু অনেক হিসাব নিকাশ, মানে এগুলো ওয়েল ওয়েল মাঠে না গেলে বোঝা যায় না। পার্টিকুলারলি আমার আসনের হিসাব নিকাশটা একটু ভিন্ন। আমার আসনের যে হিসাব নিকাশটা আমি বললাম, তো এটা আসলেই একটু ভিন্ন, বুঝতে না, পারছেন? দেখলাম ওই যে মাদারীপুরের শিবপুরে বিএনপি নেত্রী, বিএনপির যে মনোনয়নপ্রাপ্ত নাদিরা চৌধুরী, সে প্রবাসীদের ভোটে পরাজিত হলো, 300 ভোটে মাত্র পরাজিত হলো। দুঃখজনক ঘটনা। যাই হোক, কোন এখন আসনে? মাদারীপুর 1 আসনে। মাদারীপুর। হ্যাঁ, বিএনপির প্রার্থী 300 ভোটে পরাজিত হয়েছে, মাত্র 300 ভোটে। কার সাথে? ওই খেলাফতে মজলিস। সে সে এগিয়েছিল অনেক ভোটে, কিন্তু যখন ওই যে প্রবাসীদের ভোট কাউন্ট হয়েছে তখন হ্যাঁ, মাদারীপুরে তো অনেক অনেক লোক আছে, কিন্তু ওই হ্যাঁ, আপনার ওই ইটালি, তারপরে মিডল ইস্টে আছে। প্রবাসীদের কোনো ভোটই বিএনপি পায় নাই। তো এটাই হচ্ছে সমস্যা, তখন 300 ভোটে সে পরাজিত না, হয়েছে। ওই যে বললাম বিএনপির নেগলিজেন্সি, আমি শব্দটা যদি ইউজ করি, নেগলিজেন্সি, বিশেষ করে মনে করেন প্রবাসীদের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে, সাপোজ লেটস সে, না না না, শুধু শুধু প্রবাসী না, আসলে অনলাইনে জামাত জিতবে বলে এমন একটা হাইপ তোলা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এবং সেটাই। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদেরও বোঝার ভুল ছিল, কারণ অধ্যাপক নুরুজ্জামান, মানে ফেসবুক ইউটিউব আবিষ্কার হওয়ার পরে কিন্তু এই প্রথম একটা নির্বাচন, কাজেই ওই যে বললাম বিএনপির নেগলিজেন্সি, এবং বিএনপি মনে করছে পাস তো করবই, এইটাই বিএনপি কে সবচেয়ে বেশি ইয়ে করছে। তারপরেও যে 213টা আসন পেয়ে গেছে, কারণ আমি মাঠে গিয়ে আমি দেখেছি তো, যদি আগের থেকে আরেকটু আগের থেকে অ্যালার্ট হইতো, বিএনপির আসন 260 270 চলে যেত।